নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস 12 থার্ড সেমিস্টার অর্থাৎ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের ENVS অর্থাৎ পরিবেশ বিদ্যা বিষয় রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের পরিবেশ বিদ্যার প্রথম অধ্যায় বাস্তুবিদ্যার নীতি এই অধ্যায় থেকে 1.5 ইউনিট নিয়ে আলোচনা করব। এর আগে আমি কিন্তু ধাপে ধাপে 1.1, 1.2, 1.3 এবং 1.4 কিন্তু আলোচনা করে দিয়েছি। সেই বোর্ড ওয়ার্কের ভিডিওগুলো দেখলে তোমরা কিন্তু পরিবেশ বিদ্যা বিষয় সম্পর্কে ইন্টারেস্ট যেরকম তোমাদের জাগ্রত হবে, সেরকম তোমাদের কনসেপ্টগুলো মাথায় ঢুকবে এবং পরীক্ষায় উত্তর করতে কিন্তু তোমরা অনেকটাই সাবলীলতা কিন্তু উপভোগ করতে পারবে। তাই অবশ্যই তোমরা যেরকম পাঠ্য বই পড়ছো, টিউশন করছো, তার পাশাপাশি আমার ভিডিওগুলো তোমরা যদি ফলো করো উপকার কিন্তু অবশ্যই পাবে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ক্লাস 12 থার্ড সেমিস্টার পরিবেশ বিদ্যার প্রথম অধ্যায় বাস্তুবিদ্যার নীতির 1.5 ইউনিট, যার নাম রয়েছে বাস্তুতন্ত্রের সংযোগ রক্ষাকারী বিষয়সমূহের বৈশিষ্ট্য ও তাৎপর্য। এই পার্টটাকে আমরা ভাগে ভাগে আলোচনা করব, 5টা ভাগে আলোচনা করব। তার প্রথম ভাগ বাস্তুতন্ত্র ও খাদ্যস্তর, এই পার্টটা নিয়ে আগে আলোচনা করব। প্রত্যেকটা স্টেপকে খুব সুন্দর করে বুঝবে, তাহলে কিন্তু বিষয়ের কনসেপ্টটা তোমাদের মাথার ভিতরে থাকবে, উত্তর করতে কিন্তু সুবিধা হবে। প্রথম স্টেপটা কি বলছি আমি? বাস্তুতন্ত্র ও খাদ্যস্তর। এখানে আমরা ফার্স্ট টাইম কি দেখব? বাস্তু সংস্থান বা ইকোসিস্টেম। এটা কি? তো এটা হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানে জীব, জীব বলতে যার প্রাণ আছে, যেরকম উদ্ভিদ ও প্রাণী এবং তাদের পরিবেশ, মাটি, জল, সূর্যালোক যখন একে অপরের ওপর নির্ভর করে মিলেমিশে থাকে তখন সেটাকেই বলা হবে কিন্তু বাস্তু সংস্থান বা ইকোসিস্টেম। আর একবার বুঝে নাও, কোনো নির্দিষ্ট স্থানে জীব, উদ্ভিদ ও প্রাণী এবং তাদের পরিবেশ, মাটি, জল, সূর্যালোক যখন একে অপরের উপর নির্ভর করে মিলেমিশে থাকে তখন সেই ব্যবস্থাকেই বলা হয় বাস্তু সংস্থান বা ইকোসিস্টেম। এবার বাস্তু সংস্থানের উপাদান সমূহ নিয়ে আলোচনা করব। এখানে একটা চার্ট তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, একটা পিরামিড মাথায় রাখবে। যদি পিরামিডটাকে মাথায় রাখতে পারো তাহলে কিন্তু এই উপাদানটা তোমাদের বুঝতে অনেকটাই সহজ হবে। আর বাস্তু সংস্থানের ক্ষেত্রে কিন্তু যে পিরামিড আছে না, এই যে পিরামিডটা আছে, সাপোজ ধরে নাও এই যে পিরামিড যদি আঁকানো হয়, তাহলে এই যে পিরামিড, এই পিরামিডের যে মূল ভিত্তিটা কিন্তু সবসময়ের জন্য সবুজ উদ্ভিদ। বুঝতে পেরেছ? পিরামিডের মূল ভিত্তি কি? সবুজ উদ্ভিদ। এবার এখানটায় কিন্তু আমাদের এই নিচ থেকে উপরের দিকে যেতে হবে, পিরামিডের নিচ থেকে উপরের দিকে যেতে হবে। তো এখানটায় আমাদের স্টেপ বাই স্টেপ দেখতে লাগবে কি আছে। তাহলে পিরামিড যদি হয় তাহলে প্রথম স্তর কি হবে? প্রথম স্তর হবে হচ্ছে উৎপাদক, মানে যে মূল ভিত্তি সেটাকে উৎপাদক অর্থাৎ সবুজ উদ্ভিদ। এই সবুজ উদ্ভিদের কাজ কি? সূর্যের আলোকে কাজে লাগিয়ে খাদ্য তৈরি করে সবুজ উদ্ভিদ। এরা নিজেদের খাবার নিজেরা বানাতে পারে, অর্থাৎ উৎপাদক যেটা আছে সেটা সবুজ উদ্ভিদ। এদের কাজটা কি? সূর্যের আলোকে কাজে লাগিয়ে কিন্তু এরা খাদ্য তৈরি করে, এরা নিজেদের খাবার নিজেরাই বানাতে পারে। এরপরে কি থাকবে? এরপরে থাকবে হচ্ছে প্রথম স্তরের খাদক। প্রথম স্তরের খাদক কারা? যারা তৃণভোজী প্রাণী, তারা প্রথম শ্রেণীর খাদক। এদের কাজটা কি? এরা সরাসরি উদ্ভিদ বা ঘাস থেকে, মানে ঘাস খেয়ে কিন্তু বেঁচে থাকে। অর্থাৎ উৎপাদক যেটা আছে আমাদের সবুজ উদ্ভিদ, এরা তো নিজেরা খাদ্য তৈরি করবে এবং এদের খাবার এরা নিজেরা বানিয়ে নেয়। এই খাবারগুলা কিন্তু খায় এই তৃণভোজী প্রাণীগুলো। এই সরাসরি উদ্ভিদ বা ঘাস খায় কিন্তু এরা বেঁচে থাকে। উদাহরণ কি? তোমরা সকলেই জানো, ফড়িং, হরিণ, খরগোশ। এরপরে আমরা চলে যাব ডাইরেক্টলি তৃতীয় স্তর। প্রথমে গেল প্রথম স্তরের উৎপাদক সবুজ উদ্ভিদ, দ্বিতীয় স্তর অর্থাৎ প্রথম ডিগ্রির খাদক বা প্রথম স্তরের খাদক কারা? তৃণভোজী প্রাণী। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় স্তর, এবং দ্বিতীয় স্তরের খাদক মানে দ্বিতীয় ডিগ্রির খাদক, মানে খাদকের জায়গায় যখন আসবে তখন প্রথম স্তর তৃণভোজী প্রাণী, দ্বিতীয় স্তর আমাদের কিন্তু মাংসাশী প্রাণী, আর তৃতীয় স্তর কিন্তু শিকারী প্রাণী। আর যখন আমি টোটাল ভিত্তিটা দেখবো তখন উৎপাদক, তৃণভোজী প্রাণী, মাংসাশী প্রাণী, শিকারী প্রাণী। তো এরপরে তৃতীয় স্তর মাংসাশী প্রাণী অর্থাৎ দ্বিতীয় স্তরের খাদক বা দ্বিতীয় ডিগ্রির খাদক। এদের কাজ কি? এরা এই ছোট প্রাণীদের অর্থাৎ এই প্রথম স্তরের খাদকদের খায়। কারা খায়? ব্যাঙ খায়, শিয়াল খায়, ছোট মাছ। বোঝা গেল? এরপরে চলে আসবে হচ্ছে আমরা তৃতীয় ডিগ্রির খাদক বা তৃতীয় স্তরের খাদক অর্থাৎ 4 নম্বর স্তর। এখানে কারা আছে? শিকারী প্রাণী আছে। এই শিকারী যে প্রাণীরা রয়েছে না, এরা কিন্তু সবার উপরে থাকে, আর এই শিকারী প্রাণীদের কিন্তু কেউ খায় না। এরা কারা কারা? বাঘ, সাপ, বাজ পাখি, এরা কিন্তু আবার এই তৃতীয় স্তরের প্রাণী থেকে খায়। এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, তৃতীয়দের খায়, দ্বিতীয়দের খায়, এরা কিন্তু খায়। তাহলে আমাদের
বাস্তু সংস্থানের উপাদানে আমরা দেখলাম কিন্তু এখানে 4টা স্তর রয়েছে, আর খাদক কটা রয়েছে? 3টে। 4টা স্তরে কি কি রয়েছে? উৎপাদক রয়েছে, প্রথম শ্রেণীর খাদক তৃণভোজী প্রাণী রয়েছে, দ্বিতীয় স্তরের খাদক মাংসাশী প্রাণী রয়েছে, তৃতীয় স্তরের খাদক যারা শিকারী প্রাণী রয়েছে। বোঝা গেল? এবার একে অপরের উপরে কিন্তু প্রত্যেকে নির্ভরশীল, এটা বুঝতে পারলে তো? যদি উৎপাদক না থাকতো তাহলে বাকিগুলো কিন্তু থাকতো না, তাই কি না? তো এরা কিন্তু একে অপরের উপর নির্ভরশীল। এবার দেখো মূলনীতি কি। অ্যাকচুয়ালি এখানে আরেকটা পার্ট তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বিয়োজক, যেটা তুমি পরবর্তীতে আমি আলোচনা করব। বিয়োজক কারা? মানে বিয়োজক কিন্তু পরিচ্ছন্নতা করে, অর্থাৎ পরিচ্ছন্ন করে, অর্থাৎ মৃত উদ্ভিদ ও প্রাণী পচিয়ে পুনরায় মাটিতে পুষ্টি মিশিয়ে দেয়, এই বিয়োজকটা। উদাহরণ কি? ব্যাকটেরিয়া, ছত্রাক। এগুলা কিন্তু পরীক্ষায় উদাহরণ হিসাবে আসতে পারে, ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে। প্রত্যেকটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে উপাদান 4টা, খাদক 3টা, এটুকু মাথায় থাকবে, উদাহরণগুলো মাথায় রাখবে এবং পিরামিডটা মাথায় রাখবে। আর পিরামিডের মূল ভিত্তিটা কি বললাম? এটা কিন্তু সবুজ উদ্ভিদ, মাথায় রাখবে। বুঝতে পেরেছ? এবার চলে আসো মূলনীতি, অর্থাৎ শক্তি কি হয়? শক্তি নিচ থেকে উপরে যায় এবং সবাই একে অপরে নির্ভরশীল, কারণ এই উৎপাদক থেকে উপরের দিকে যাচ্ছে। বুঝতে পেরেছ? শক্তির উৎস কি? বাস্তুতন্ত্রে শক্তির মূল উৎস সূর্য। বাস্তুতন্ত্রে শক্তির মূল উৎস কি? সূর্য। মাথায় রাখবে, যা উদ্ভিদ গ্রহণ করে। এরপরে আত্মনির্ভরশীলতা। ঘাস যদি আছে, তুমি ভাবো একটা জিনিস, ঘাস না থাকলে হরিণ থাকবে, হরিণ যদি না থাকে তাহলে ব্যাঙ থাকবে, ব্যাঙ যদি না থাকে তাহলে সাপ থাকবে, থাকবে না তো? মানে একজন একজনের উপর কিন্তু নির্ভরশীল। মাথায় রাখবে, এটাই কিন্তু বাস্তুতন্ত্রের শৃঙ্খলা, অর্থাৎ প্রতিটা জীব কিন্তু বাস্তুতন্ত্রের একটা চাকা বলতে পারো। বুঝতে পেরেছো? এখানটায় মাথায় রাখবে, এই জায়গাটা কিন্তু এরকম স্টেপ বাই স্টেপ দিতে পারে, ঘাস, হরিণ, ব্যাঙ, সাপ এবং মিলানোর কথা কিন্তু বলতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু আমরা অবশ্যই লক্ষ্য রাখবে এবং দেখবে। তারপরে এরপর দেখো খাদ্যজাল। দেখো প্রকৃতিতে কিন্তু শুধু একটা সরল রাস্তা নেই, অর্থাৎ খাদ্য শৃঙ্খলা কিন্তু সরল রাস্তা নেই। এবার দেখা গেল অনেকগুলো রাস্তা আছে। এখানে প্রকৃতির যে খাদ্য শৃঙ্খলের রাস্তাটা, এটা কিন্তু একটা না, অনেকগুলো। তো এই যে অনেকগুলো জালের মতো জড়িয়ে আছে না, এটাকে কিন্তু বলা হয় খাদ্য জাল। অর্থাৎ আরেকবার, প্রকৃতিতে শুধু একটি সরল রাস্তা নেই, বরং অনেক রাস্তা জালের মতো জড়িয়ে আছে, তাই একে বলা হয় খাদ্য জাল। এই জটিল জালের কারণে কিন্তু একটা পানির যদি অভাব হয় তাহলে অন্য উৎস থেকে কিন্তু খাবার খেয়ে বেঁচে থাকতে পারে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। একটা পানির যদি ঘাটতি হয় তাহলে সেটা অন্য কোনো সোর্সের মাধ্যমে কিন্তু খাবার গ্রহণ করে নেবে। তো এটা হচ্ছে একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। এখানে দুটো টুইস্ট মনে রাখবে, খাদ্য শৃঙ্খল এটা কিন্তু সরল রৈখিক, খাদ্য শৃঙ্খল সরল রৈখিক, আর খাদ্য জাল জটিল জালিকা। আর একবার, খাদ্য শৃঙ্খল সরল রৈখিক আর খাদ্য জাল জটিল জালিকা। মাথায় থাকলো। এরপরে চলে আসবো হচ্ছে আমরা ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, তো এটা কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে শক্তি প্রবাহ ও লিন্ডেম্যানের 10% নিয়ম। বিজ্ঞানী লিন্ডেম্যানের 10% নিয়ম আর এই শক্তি প্রবাহ, এটা কিন্তু দেখতে লাগবে। দেখো শক্তির উৎস কি বললাম? বাস্তুতন্ত্রে কিন্তু শক্তির প্রধান উৎস সূর্য। বোঝা গেল? সূর্য থেকে আসা শক্তির মাত্র 0.01%। কি বললাম? সূর্য থেকে আসা শক্তির মাত্র 0.01% উদ্ভিদ সালোক সংশ্লেষের মাধ্যমে কিন্তু গ্রহণ করতে পারে। এখানে শক্তি প্রবাহের বৈশিষ্ট্যগুলি দেখব। শক্তি প্রবাহের বৈশিষ্ট্য প্রথমেই আমি দেখব কি? একমুখী প্রবাহ। একমুখী প্রবাহ। বাস্তুতন্ত্রের শক্তি সর্বদা কিন্তু একমুখী এবং সেটা ঊর্ধ্বমুখী। মাথায় রাখবে, বাস্তুতন্ত্রের শক্তি সর্বদা একমুখী। মাথায় রাখবে, যেমন সৌরশক্তি এখান থেকে উৎপাদক, উৎপাদক থেকে খাদক, তাই তো? তাহলে বাস্তুতন্ত্রের শক্তি সর্বদা একমুখী। শক্তির হ্রাস, এই পয়েন্টটা মাথায় রাখবে। লিন্ডেম্যানের 10% সূত্র অনুযায়ী এক পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরের শক্তি স্থানান্তরের সময় মাত্র 10% শক্তি সঞ্চিত হয়। আরেকবার, শক্তি হ্রাস কি? লিন্ডেম্যানের যে 10% সূত্র রয়েছে সেই সূত্র অনুযায়ী এক পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরে শক্তি স্থানান্তরের সময় মাত্র 10% শক্তি সঞ্চিত হয়। কত শতাংশ? 10%। বাকি 90% তাহলে কি হয়? এটা প্রশ্ন আসতে পারে। অর্থাৎ এই যে বিপাকীয় কাজ তাপ হিসেবে পরিবেশে বর্জিত হয়। 10% শক্তি, নিজেরও তো চলাফেরার বিষয় রয়েছে এই বডিতে, তাই কিনা? তো সেই কাজগুলো করতে লাগবে, তো সেই কাজগুলো করতে বাকি 90% কিন্তু চলে যায়, শুধু 10% শক্তি কিন্তু যায়। পাতা রাখবে। এবার শক্তি প্রবাহের প্রভাব, সৌর বিকিরণের তারতম্য। যেখানে রোদ বেশি থাকবে সেখানে কিন্তু শক্তি বেশি থাকবে, আবার যেখানে রোদ কম থাকবে সেখানে কিন্তু শক্তি কম থাকবে।
এবার মাটির উপাদান ও জলের সহবদ্ধতা। একটি গাছে সবচেয়ে বড় বিষয় থাকতেছে যে একটি গাছ শক্তি তৈরি করতে মাটি থেকে জল আর পুষ্টি লাগে। কি হয়, একটা গাছের শক্তি তৈরি করতে মাটি লাগবে, জল লাগবে, তাই তো? এবার মাটি যদি খারাপ হয় বা জল যদি না থাকে তাহলে গাছ কিন্তু দুর্বল হয়ে যাবে, আর গাছ যদি দুর্বল হয় তাহলে সেই শক্তি কিন্তু পরের প্রাণীদের কাছে কম পৌঁছাবে। আর একবার যদি বলা যায় যে একটা গাছ যদি কি করবে, গাছ ডাইরেক্ট শক্তি তৈরি করছে, অর্থাৎ আমার মাটিটা খারাপ, জলটা খারাপ, তাহলে গাছটা শক্তিটা তৈরি করবে কেমন করে? আর গাছ যদি শক্তি তৈরি করতে না পারে তাহলে পরবর্তী প্রাণী যারা গাছগুলো খেয়ে বেঁচে থাকে তাহলে তাদের শক্তি পৌঁছাবে কেমন করে? এই জায়গাটা। আর একটা প্রাকৃতিক বিপর্যয়, বন্যা বা খরা হলে গাছপালা নষ্ট হয়ে যায়, এতে শক্তির পুরো চেইন বা শৃঙ্খলটা কিন্তু ভেঙে পড়ে। এবার একটা ইম্পর্টেন্ট উদাহরণ যেটা দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে কেমন করে শক্তি এই 10% হারে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এখানে একটা জটিল অঙ্ক আছে, সেটা আমি তোমাদেরকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। দেখো, লিন্ডেম্যানের 10% নিয়ম, আমরা যখন খাবার খাই সেই খাবারের পুরো শক্তি কিন্তু আমাদের শরীরে ঢোকে না। আমরা যে খাবারটা খাচ্ছি তার পুরো শক্তি আমাদের শরীরে ঢুকছে না। কেন কেন লিন্ডেম্যান 10% শক্তির কথা বললো সেটা আমরা এখানে বুঝতে পারবো। দেখো, এখানে আমি দিয়েছি কি 100% শক্তি, এটা হচ্ছে ঘাস, ঘাসের মধ্যে ধরে নাও 100% শক্তি রয়েছে। ধরো আমাদের কাছে 10,000 জুল, জুল কি, জুল কি শক্তি পরিমাপের একক, জুল কি শক্তি পরিমাপের একক বা শক্তির একক, যে জুল, মাথা রাখবে, জুল কি বললাম, শক্তি পরিমাপের একক। ধরো আমাদের কাছে 10,000 জুল শক্তি আছে, কত বললাম, 10,000 জুল শক্তি আছে। এবার 10% নিয়মটাকে অ্যাপ্লাই করা হলো। ধরো একটা ঘাস ফড়িং যখন এই ঘাসটা খাবে তখন সে পাবে মাত্র 10% শক্তি, অর্থাৎ 10,000-এর 10% কত হবে, 1,000 জুল। এবার পরবর্তী ধাপে কি হচ্ছে, এবার ব্যায়াম এসে এই ঘাস ফড়িংকে খেলো, খাওয়ার ফলে কি হলো, এই 1000-এর 10%, তাহলে কি হবে, সে পাচ্ছে 100 জুল। এবার শেষ ধাপে সাপ যখন ব্যায়ামটাই খাবে সে পাবে 100-র 10%, অর্থাৎ 10 জুল। বোঝাতে পারলাম? আর একবার বোঝো, ব্রেনটা খাটাও। লিন্ডেম্যানের 10% নিয়ম, আমরা যখন খাবার খাই সেই খাবারের পুরো শক্তি আমাদের শরীরে ঢোকে না। কেন ঢোকে না? প্রথমে দেখো, ঘাস যার ভিতরে শক্তি রয়েছে, ধরে নাও আমাদের কাছে শক্তি কত রয়েছে, 10,000 জুল। জুল কি বললাম, শক্তি পরিমাপের একক বা শক্তির একক, যে, হ্যাঁ। এবার দেখো 10% নিয়ম অ্যাপ্লাই করা হচ্ছে, ঘাস ফড়িং আসলো, এসে নিয়ে সে কিন্তু সেই ঘাসটা খেলো। এবার কি হচ্ছে কেসটা দেখে নাও, সে কিন্তু পাবে 10% শক্তি। কেন? কারণ 10,000-এর 10%, 10,000-এর 10% কত হচ্ছে, 1000। এবার ব্যায়াম আসে ঘাস ফড়িংকে খেলো, তাহলে কি হচ্ছে, 1,000-এর 10% সে পাচ্ছে 100। এবার সাপ এসে ব্যায়ামকে খেলো, তাহলে কি হচ্ছে, 100-র 10% 10। তাহলে এইটা হচ্ছে 10 জুল। এই জুলগুলো কিন্তু মাথায় রাখবে, বুঝতে পেরেছো? এই পার্টটা দেখবে, এখান থেকে প্রশ্ন আসে। এবার আমরা কিন্তু এখানে এরই মাধ্যম দিয়ে 2 নম্বর পার্টটা আলোচনা করলাম। প্রথম পার্ট বাস্তুতন্ত্র খাদ্যস্তর নিয়ে আলোচনা করলাম, তারপরে দ্বিতীয় পার্টে কিন্তু শক্তি প্রবাহ ও লিন্ডেম্যানের 10% নিয়ম নিয়ে আলোচনা করলাম। এবার 3 নম্বরে আমরা আলোচনা করব বিয়োজন প্রক্রিয়া, অর্থাৎ এটা কিন্তু প্রকৃতির পরিচ্ছন্নতা অভিযান। কারণ আগেই কিন্তু আমরা বললাম এখানটায় বিয়োজন মানে কি, পরিচ্ছন্নতা জায়গাতে যাবে। অর্থাৎ বিয়োজনটা কি, মৃত উদ্ভিদ ও প্রাণীদেহকে ব্যাকটেরিয়া ও ছত্রাক যখন ছোট ছোট উপাদানে ভেঙে ফেলে মাটিতে মিশিয়ে দেয় সেই প্রক্রিয়াকে বলে বিয়োজন। আর একবার, মৃত উদ্ভিদ এবং প্রাণীদেহকে ব্যাকটেরিয়া ও ছত্রাক কি করতেছে, এরা কিন্তু ছোট ছোট উপাদানে ভেঙে মাটিতে মিশিয়ে দিচ্ছে, এটাকেই বলা হয় কিন্তু বিয়োজন। এবার দেখো বিয়োজকদের ভূমিকা কি, বিয়োজকদের ভূমিকা কেন এরা জরুরি, পরিচ্ছন্নতা, এরা মরা গাছ ও পশুর দেহ খেয়ে জঙ্গল বা প্রকৃতি পরিষ্কার করে, মরা উদ্ভিদ, মরা প্রাণী, এগুলাকে কিন্তু বিয়োজকরা খেয়ে ফেলে, খেলে প্রকৃতি পরিষ্কার থাকে। পুনর্ব্যবহার, এরা মৃতদেহের ভিতরে থাকা পুষ্টি যেমন নাইট্রোজেন, ফসফরাস আবার মাটিতে ফিরিয়ে দেয়। নতুন জীবন, এই পুষ্টি যখন মিশে যাবে তখন মাটি উর্বর হয়ে যাবে, সেখান থেকে নতুন গাছ জন্মাবে। এরপরে বিয়োজকদের স্তর সমূহ, এই পার্টটা দেখার বিষয় রয়েছে। খন্ডি ভবন, অর্থাৎ বড় মৃতদেহকে ছোট ছোট টুকরায় কিন্তু ভেঙে যাওয়া, যেরকম কারা করে, এটা কেঁচো, উই পোকা এই কাজগুলো কিন্তু করে। হিউমিফিকেশন, খুবই গুরুত্বপূর্ণ, হিউমিফিকেশন অর্থাৎ পচা জৈব পদার্থ থেকে কালো রঙের হিউমাস তৈরি হয়। কালো রঙের হিউমাস কোথা থেকে তৈরি হয়, পচা জৈব পদার্থ থেকে। খনিজ ভবন, অর্থাৎ হিউমাস থেকে পুষ্টি উপাদানগুলো মুক্ত হয়ে মাটিতে মিশে যাওয়া, হিউমাস থেকে পুষ্টি উপাদানগুলো কি হচ্ছে, মুক্ত হচ্ছে এবং মাটিতে মিশে যাচ্ছে। এরপরে অপচিতি, এনজাইমের মাধ্যমে মৃতদেহকে রাসায়নিকভাবে
ভেঙে ফেলা। এরপরে লিচিং, খুব ইম্পর্টেন্ট, বৃষ্টির জলে সেই পুষ্টি উপাদানের মাটিতে গভীরে চলে যাওয়া। তাহলে কি বললাম, বিয়োজনের স্তরসমূহ খণ্ডীভবন, এখানে বড় মৃতদেহ ছোট ছোট টুকরায় ভেঙে যাওয়া, যেমন কেঁচো ওই পোকায় কাজগুলো করে। হিউমিফিকেশন, পচা জৈব পদার্থ থেকে কালো রঙের হিউমাস তৈরি হয়। খনিজ ভবন, হিউমাস থেকে পুষ্টি উপাদানগুলো মুক্ত হয়ে মাটিতে মিশে যায়। অপচিতি, এনজাইমের মাধ্যমে মৃতদেহকে রাসায়নিকভাবে ভেঙে ফেলা হয়। লিচিং, বৃষ্টির জলে সেই পুষ্টি উপাদানের মাটিতে গভীরে চলে যায়। বোঝা গেল? অর্থাৎ এই বিয়োজক যদি না থাকতো তাহলে পৃথিবীটা কিন্তু মরা গাছ আর পানির স্তূপে ভরে যেত। এরা আসলে প্রকৃতির কিন্তু রিসাইক্লিং মেশিন। বুঝা গেল? এবার কি আমরা চলে যাব 4 নম্বর পার্ট, অর্থাৎ পুষ্টি চক্র বা জৈব ভূ রাসায়নিক চক্র। এখানে আমি এটা অতটা ডিটেইলসে আলোচনা করব না, কারণ তোমাদের প্রথম অধ্যায়ের 1.6 নাম্বার যে ইউনিটটা রয়েছে ওটা জৈব ভূ রাসায়নিক চক্রের মধ্যে রয়েছে। এখানে জাস্ট তোমরা একটু বুঝে নাও। এখানে কি আছে, পুষ্টি চক্র কি বলতো, উপাদানের আবর্তন। অর্থাৎ প্রকৃতির কোনো উপাদান, যেমন কি কার্বন, নাইট্রোজেন, যখন মাটি বা বায়ুমণ্ডল থেকে জীবের শরীরে ঢুকে এবং পুনরায় পরিবেশে ফিরে আসে, সেই যে চক্রাকার প্রক্রিয়া বা যে পদ্ধতি তাকেই বলা হচ্ছে পুষ্টি চক্র। আর একবার প্রকৃতির কোনো উপাদান, নাইট্রোজেন, কার্বন, যখন মাটি বা বায়ুমণ্ডল থেকে জীবের শরীরে ঢুকলো এবং পুনরায় পরিবেশে ফিরে আসছে, এই যে চক্রাকার পদ্ধতি এটাকেই বলা হচ্ছে পুষ্টি চক্র। কেন এটি প্রয়োজন? পৃথিবীতে পুষ্টির পরিমাণ সীমিত, যদি এই উপাদানগুলো পরিবেশে ফিরে না আসতো তবে পৃথিবী কবে কিন্তু পুষ্টি শূন্য হয়ে যেত। এই চক্রের মাধ্যমে পৃথিবী তার পুষ্টির ভাণ্ডার পুনরায় পূরণ করে নেয়। বুঝতে পেরেছো? এখানে দুটো চক্র খুব গুরুত্বপূর্ণ, একটা কার্বন চক্র আর একটা নাইট্রোজেন চক্র। তো কার্বন চক্রের ক্ষেত্রে তোমরা বায়ুমণ্ডল CO2 থেকে দেখো উদ্ভিদে আস্তে আস্তে সালোকসংশ্লেষ হচ্ছে, তারপরে পানি খাদ্য গ্রহণ করছে, পচন ও শ্বাস প্রশ্বাস হচ্ছে, আবার বায়ুমণ্ডলে কিন্তু ফিরে যাবে। এবার নাইট্রোজেনের ক্ষেত্রে বায়ুমণ্ডল নাইট্রোজেন, এখান থেকে মাটি অর্থাৎ ব্যাকটেরিয়া এবং নাইট্রোজেন স্থিতিকরণ হচ্ছে, তারপর উদ্ভিদ প্রোটিন তৈরি করছে, পানি খাদ্য গ্রহণ করছে, বিয়োজন হচ্ছে, বায়ুমণ্ডলে যাচ্ছে। তো এই পার্টগুলো আরো ডিটেলসে আমি তোমাদেরকে আলোচনা করবো 1.6 নম্বর ইউনিটে। তো এটা নিয়ে তোমরা অতটা মাথা ঘামিও না, তবে এটা কিন্তু এই 1.5 এর একটা অংশ মাত্র। এবার 5 নম্বর, বাস্তুতন্ত্রের ভারসাম্য ও পরিবেশ সংরক্ষণ। তো বাস্তুতন্ত্রের ভারসাম্যটা কি? প্রকৃতির নিজস্ব নিয়মে উৎপাদক, খাদক ও বিয়োজকদের সংখ্যার মধ্যে যে সাম্যাবস্থা বজায় থাকে তাকেই বলে বাস্তুতন্ত্রের ভারসাম্য। প্রকৃতির নিজস্ব নিয়মে কি হচ্ছে, উৎপাদক, খাদক ও বিয়োজকদের সংখ্যার মধ্যে যে সাম্যাবস্থা বজায় থাকছে তাকে বাস্তুতন্ত্রের ভারসাম্য বলছে। এই ভারসাম্যটা নষ্ট কখন হয় বা নষ্ট হওয়ার কারণ কি? বন নিধন, গাছ কাটার ফলে উৎপাদক কমে যায়, দূষণ, বিষাক্ত রাসায়নিক খাদ্য শৃঙ্খলকে বিষিয়ে তোলে, অত্যাধিক শিকার, অনেক প্রাণী বিলুপ্ত হওয়ার ফলে বাস্তুতন্ত্রের শৃঙ্খলা ভেঙে পড়ে, জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়নের ফলে প্রজাতির অস্তিত্ব সংকটে পড়ে। আর এখান থেকে সংরক্ষণের উপায় কি? বনায়ন, অর্থাৎ বেশি করে গাছ লাগানো ও অভয়ারণ্য তৈরি করা, অর্থাৎ সোশ্যাল ফরেস্ট, বর্জ্য ব্যবস্থাপনা, অর্থাৎ প্লাস্টিক ক্ষতিকারক বর্জ্য সঠিকভাবে রিসাইকেল করা। এখানে 3R পদ্ধতি, রিডিউস, রিইউজ, রিসাইকেল, এই পার্টগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ক্লাস 10-এ তোমরা কিন্তু ভূগোল বিষয়ের 4 নম্বর অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনায় কিন্তু এই জিনিসটা দেখেছো। তো চলো তারপরে কি দেখবো আমরা? সচেতনতা, সাধারণ মানুষকে বাস্তুতন্ত্রের গুরুত্ব সম্পর্কে বোঝানো। আর আইন প্রয়োগ, বন্যপ্রাণী শিকার ও চোরাচালান বন্ধ করা। অর্থাৎ বাস্তুতন্ত্র যদি ঠিক থাকে তাহলে আমরা ঠিক থাকবো, আর বাস্তুতন্ত্র যদি ঠিক না থাকে তাহলে আমরা কিন্তু ঠিক থাকবো না। তাহলে এই পার্টটাই খুব গুরুত্বপূর্ণ এবং এই পার্টটাকে তোমাদের বুঝতে কোনো অসুবিধা আছে? এই পার্টটা তোমরা কিন্তু ঠান্ডা মাথায় মাইন্ডে নিতে হবে। 5টা ভাগ করলাম, একটা বাস্তুতন্ত্র, খাদ্যস্তর, তারপরে শক্তি প্রবাহ ও লিঙ্গের 10% নিয়ম, তারপরে বিয়োজন প্রক্রিয়া, প্রকৃতি পরিচ্ছন্নতা অভিযান, পুষ্টি চক্র, জৈব ভূ রাসায়নিক চক্র, এটা এখানেও আলোচনা করলাম। এর পাশাপাশি তোমাদের প্রথম অধ্যায় বাস্তুবিদ্যা নীতির 1.6 ইউনিটটা কিন্তু জৈব ভূ রাসায়নিক চক্রের মধ্যে আছে, তখন এটা আরো ভালো করে আলোচনা করা হবে। এবং তারপরে বাস্তুতন্ত্রের ভারসাম্য ও পরিবেশ সংরক্ষণ। তো এই ছিল আজকের আলোচনা। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে। কোনো জিনিস বা কোনো বিষয় বা কোনো টপিক যদি তোমাদের ডিটেলসে বুঝতে লাগে তোমরা আমাকে বলবে, কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা যদি কিছুটা শিখতে পারো তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তুমি যদি এই ভিডিওর কিছু অংশ আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে লাইক করে দিও। যারা যারা আমার কাছে অনলাইন বা অফলাইনে টিউশন করতে চাও তারা যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। আর আমাদের সঙ্গে তোমরা জয়েন হতে থাকতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। তো আজকের মতো এটুকুই। তোমরা ভিডিও দেখো, উপভোগ করো, বুঝতে না পারলে কমেন্ট করে জানাও। ততক্ষণ অবধি টাটা, বাই বাই।